হুম। ফার্স্ট পেপার থেকে দেখো, প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এইখান থেকে বেসিক্যালি কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, এই যে যেমন 5 নম্বর প্রশ্নটা দেখো, একটা 4 ডিজিট ব্যালেন্স দিয়ে ড্যাশ পর্যন্ত ভর সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে 0.1 মিলিগ্রাম পর্যন্ত। এগুলা দেখবা। 7 নম্বর প্রশ্নটা দেখো, যে ভলিওমেট্রিক ফ্লাস্কের সঠিক ব্যবহার করা হয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করতে। তো এইখান থেকে বেসিক্যালি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ যেগুলো আছে, এই এমসিকিউ গুলা পড়ে ফেলবা, বুঝছো? আচ্ছা। আর এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে রাজঅম্লটা কি, এটা একটু দেখবা। রাজঅম্ল, তো রাজঅম্ল হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 অনুপাত। তো এগুলা কিন্তু এমসিকিউ তে আসার মতো, হ্যাঁ, অনেক জায়গায় প্রশ্ন করে, এই প্রশ্নগুলা গুচ্ছতে এগুলো আসার সম্ভাবনা আরো বেশি। তো একটু খেয়াল করে দেখো, হাইড্রোক্লোরিকের পরিমাণটা হচ্ছে 3 মোল, নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা হচ্ছে 1 মোল, বুঝছো? এই প্রশ্নটা কিন্তু হুম। এইভাবে একটু ট্রিকি ট্রিকি প্রশ্ন, তো এগুলা এইভাবে দিতে পারে। কিন্তু এই যে এটার অনুপাত কত, তখন কি হবে? 3:1 হবে। হুম। তো এটা একটু মাথায় রাখবে, ওকে? হুম। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে বেসিক্যালি তুমি যেটা পড়বা সেটা হচ্ছে প্রথমেই ওই যে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট। তো এখান থেকে হুম। বলছিলামই যে কম্পোজিটটা মনে রাখবা, যৌগিক বা কম্পোজিট মূল হচ্ছে আলফা আর ডিউটেরন কণা, এই দুইটা হচ্ছে যৌগিক। আর স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়া যা বাকি আছে এগুলো সব অস্থায়ী। ওকে? অবশ্যই। হ্যাঁ। অপশনে দেখো এই যে নিউট্রিনো, কিন্তু এটা নিউট্রন না, মাথায় রেখো। নিউট্রিনো হইলে কিন্তু অস্থায়ী মূল কণিকা। হুম। এই এইখান থেকে এই চারটা একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে খেয়াল করো, 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটু দ্রুত দেখতে হবে। আলফা কণা। জি, হ্যাঁ, হিলিয়াম 2+ আয়ন। রাইট। আচ্ছা, এরপর হচ্ছে এই যে আইসো রিলেটেড যা আছে সবগুলা পড়বা। হ্যাঁ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আচ্ছা। আইসো ইলেকট্রন পড়াইছি, মনে আছে? হুম। তো যেমন এই যে 10 নম্বর প্রশ্নটা দেখো। আইসোটোনের উদাহরণ। হ্যাঁ, আইসোটোন মানে কি? যাদের ভাই ইয়া সমান, আইসোটোন, কোনোটাই সমান না ভাই। আইসোটোন। আইসোটোন, প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন ভাই, কিন্তু নিউট্রন সংখ্যা সমান। এক্স্যাক্টলি। হ্যাঁ, আইসোটোপে এই যে প ফর প্রোটন, আইসোটোপে প্রোটন সমান। আইসোবার, বার ফর ভর, মনে রাখবা, ভর সমান। হ্যাঁ, আর আইসোটোন মানে এন, এন ফর নিউট্রন, সো নিউট্রন সমান। ওকে? আর হুম। আইসো ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। হ্যাঁ, আইসো হুম। ইলেকট্রন মানে জি যাদের ভাই। ইলেকট্রন সংখ্যা সমান হয়, যেমন কি এই যে ধরো F-, বা হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+-এ 10 ইলেকট্রন, F-এও 10 ইলেকট্রন। ওকে? জি ভাই। এগুলো একটু মাথায় রাখবা, কেমন? হুম। আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি এগুলো আজকের মধ্যে কমপ্লিট করে ফেলবা। এইখান থেকে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে তোমার এই যে আহ্বাও নীতি যেটা আছে। হ্যাঁ, আহ্বাও নীতি হুম। থেকে যে কোন অরবিটালের শক্তি কম, কোনটার বেশি, ধরো 3D এবং 4s, এই দুইটার মধ্যে কোনটা শক্তি বেশি, এটা বের ভাই করার। 4s। হ্যাঁ, কোনটা শক্তি বেশি 3D এবং 4s এর মধ্যে? ভাই 4s এর। না, 3D শক্তি বেশি। বলছিলাম না যে কার শক্তি বেশি, সেটা N+L, এই নিয়ম থেকে জানা যায়। ও আচ্ছা আচ্ছা, জি ভাই। হ্যাঁ, আহ্বাও নীতিতে এটাই ছিল, N+L। এই যে হ্যাঁ। হ্যাঁ। অরবিটালের শক্তি N+L, এগুলো একটু দেখবা, কেমন? যেমন একটু খেয়াল করে আচ্ছা দেখো, ভাই। যে 3D, তাহলে N এর মান কত? 3। আর D এর জন্য L এর মান কত হয়? S এর জন্য L এর মান কত? 0। L এর মান 1 হইলে হুম। সেটা কি P, L এর মান 2 হইলে হুম। সেটা কি D, আর L এর মান 3 হইলে হুম। সেটা F। আর যেহেতু 3D, তাহলে L এর মান কত? 2, তার মানে 3 আর হুম। 2 কত? 5। আর 4s এর জন্য N এর মান কত? 4, S এর জন্য L এর হুম। মান 0, সো এটা 4। হুম। তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে 4s, যার N+L এর মান ছোট, তার শক্তিও কম, সেটাই নিম্ন শক্তি স্তর। ঠিক আছে? সো জি 4s এর ভাই। হচ্ছে শক্তি কম, 3D শক্তি হচ্ছে বেশি, এটা হচ্ছে আহ্বাও নীতি। এটা একটু পড়বা, কেমন? জি ভাই। এখান থেকে এগুলো কিন্তু পড়তে হবে।
আচ্ছা, দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 13 নম্বর প্রশ্নটা দেখো, থায়োসালফেট H2O3, থায়োসালফেট হচ্ছে কি H2O3 2 ও মাইনাস। থ্রি তো এই আয়নে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত? সর্বমোট যোজন যোজন ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত? মনে আছে যোজন ইলেকট্রন কিভাবে 32টা বের ভাই। করতে? এগুলা ভিডিও গুলা কিন্তু আছে, আমি দেখাইছিলাম। এইগুলা সরি, এগুলা ভিডিও নাই, এগুলা হচ্ছে তোমাকে ইয়েতে পড়াইছিলাম, হলে। হুম হুম। তো দেখো, মনে আছে যোজন ইলেকট্রন কেমনে বের করে? রিভাইজ দিবা কিন্তু, এই প্রতিটা চ্যাপ্টার কিন্তু আচ্ছা ভাই। রিভাইজ দিবা। ঠিক আছে, SO3 একটু বলে দেই। আচ্ছা। যদি যোজন ইলেকট্রন বের করতে বলে, যোজন ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে যোজন ইলেকট্রন। সালফারে যদি ইলেকট্রন বিন্যাস করো 16, 2, 8, 6, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 6টা। তো সালফারের যোজন ইলেকট্রন হচ্ছে 6। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করো 8, তাহলে 2, 6, যোজন ইলেকট্রন কয়টা আছে? 6টা। 6টা। তাহলে যোজন ইলেকট্রন মানে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে কি যোজন ইলেকট্রন। সো সালফারের কত যোজন ইলেকট্রন? 6, এখানে আছে 2টা, সো 6 দুগুণা 12, প্লাস অক্সিজেনের কত? 6, কয়টা আছে? 3টা, 3, 6, 18। আর এইখানে যে হুম। 2 মাইনাস আছে, এর মানে কি দুইটা ইলেকট্রন সে আরো দুইটা গ্রহণ করছে। সো 6 বলবে। দুগুণা 12, 3, 6, 18 প্লাস 2, সো যোগ করলে হয় 32। সো এখানে যোজন ইলেকট্রন হচ্ছে 32টা। বুঝছো? জি ভাই। পারা যাবে না? হ্যাঁ। আচ্ছা, আর যদি এরকম বলতো, ধরো এই নাইট্রেট আয়ন, এই আয়নে টোটাল ইলেকট্রন কয়টা, যদি বলতো ইলেকট্রন কতটি, একটা হচ্ছে যোজন ইলেকট্রন, একটা বলতো কতটি ইলেকট্রন আছে, সেক্ষেত্রে হুম কিন্তু অন্যভাবে করা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে যে পারমাণবিক সংখ্যা নেওয়া লাগবে। যেমন হুম। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা? 7টা। 7টা। অক্সিজেন, আহ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে ইলেকট্রন আছে কয়টা? হুম। 8টা। 8টা। ওইভাবে হিসাব করলে 7 প্লাস এখানে 8 ইন্টু 3 প্লাস হচ্ছে মাইনাস, মানে কি একটা ইলেকট্রন নিচে, তাহলে হবে কত? 3 8 হুম 24 আর 25, তাহলে 7 32 ইলেকট্রন। হুম। বুঝাইতে পারলাম? জি ভাই। এই দুইটা একটু পড়বা, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার মতো প্রশ্ন। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, আর এই যে শক্তির ক্রম, এটা তো বললাম 18 নাম্বার, এই টাইপের প্রশ্ন তো বললামই, যে ওই যে n+l, হুম। এগুলো একটু দেখবা। 12 নম্বর উত্তরটা দেখো তো পারো কিনা, 12 নম্বর প্রশ্নটা। সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা হ্যাঁ, কত ভাই? 16 আর হচ্ছে 2, 18। 18টা, রাইট। আচ্ছা, দেখো, এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আসার মতো, কোয়ান্টাম সংখ্যা থেকে। পরমাণু কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেটটি সম্ভব না? হ্যাঁ, তোমার কি মনে পড়ে এই টাইপগুলো আহ, আমি দেখাইছিলাম? হ্যাঁ ভাই। একটু ওই ক্লাস লেকচার গুলো বের করে হচ্ছে আজকে রিভাইজ দিবা। হুম। এটা ভাই এ নাম্বার ভাই। এ নাম্বার কেন? এ নাম্বার বলো তো। ভাই n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 3। হুম মানে এটা সম্ভব না কেন? ভাই n ইকুয়াল টু 3 হইলে ভাই হচ্ছে ভাই আহ l ইকুয়াল টু 3 হইলে m ইকুয়াল টু 1 তো হয় না ভাই। না, হইলো না। ব্যাপারটা হচ্ছে এন এর মান 3 হইলে এল এর মান হবে 3 এর কম, কারণ আমরা জানি এল এর মান হয় n-1 পর্যন্ত। হ্যাঁ। এল এর মান হয় কি, এল এর মান হয় n-1 পর্যন্ত, তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে? 3-1 মানে কত? 2। তাহলে 0 থেকে 2 2। পর্যন্ত 0 1 2, কিন্তু এখানে লিখছে এল এর মান 3, এটা তো 3। সম্ভব না। বুঝা জি গেছে? ভাই। হ্যাঁ। একটু দেখবা, হ্যাঁ। হুম। আমি জাস্ট আজকে দেখাই দিতেছি কোন টাইপ গুলা, একটু দেখে যাবা। এখান থেকে তো এটা অবশ্যই দেখবা যে লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফোন বা ফান্ড সিরিজ এইগুলা কখন হয়, মানে হুম। ইলেকট্রন যদি একে ফেরত আসে তখন বলা হয় লাইম্যান, তাই না? 2 হুম। আসলে বামার, 3 আসলে প্যাসচেন, 4 আসলে ব্রাকেট, 5 আসলে কি ফোন বা ফান্ড। ফোন। এদের মধ্যে হুম। শুধুমাত্র বামার সিরিজ যেটা আছে
সেটাই শুধুমাত্র দৃশ্যমান। বামারটা হচ্ছে হুম দৃশ্যমান, লাইম্যানটা হচ্ছে দৃশ্যমান। অতিবেগুনি, আর বাকি যে তিনটা আছে এগুলো হচ্ছে অবলোহিত। ওকে। হুম জি ভাই। আর এই যে এটা মনে রাখার একটা টেকনিক বলছিলাম, হ্যাঁ, মহাজগতের গামা রঞ্জনকে দৃশ্য ইয়েতে অবলোহিত করেছে, মহাজগতের গামা রঞ্জনকে আহ অবলোহিত করেছে দৃশ্যমান, দৃশ্যমান মহাজগতের গামা, মহাজগতের গামা রশ্মিকে মহাজগতের গামা, এটা মনে আছে তোমার টেকনিকটা? খাতায় লেখা আছে ভাই, বের করতে হবে। আচ্ছা, ওইটা হচ্ছে একটু পড়ে নিবা কেমন, মানে ওইটা দিয়ে রেঞ্জটা একটু মনে রাখবা, হুম মানে যেটা বলছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা ভাই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে এইটা পড়ার পর এই যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো পড়ে ফেলবা। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, আর এইখান থেকে আয়ার রশ্মি যে ব্যবহার গুলো আছে এগুলো একটু পড়বা, আয়ার রশ্মির ব্যবহার। ওকে, হুম আয়ার রশ্মির ব্যবহার গুলা পড়বা। দ্রাব্যতা থেকে হচ্ছে একটা সূত্র পড়াইছিলাম এইটা, যে কোন একটা লবণের যদি হয় সংকেতে এক্স বি ওয়াই, তাহলে তার জন্য দ্রাব্যতা গুণফল কে স্পিরিকেশন হয় এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। মনে আছে? হুম এটা একটু দেখবা কেমন। আচ্ছা ভাই। যেমন এই যে খেয়াল করো 3 নম্বর প্রশ্নটা দেখো, এই টাইপের প্রশ্ন আসতে পারে যে Ca3PO4, হুম Ca3PO4 2, সো এটার জন্য হুম ইকুয়েশনটা কি হবে, কে স্পির ইকুয়েশন কি হবে? তাহলে এখানে খেয়াল করো এক্স এর ভ্যালু কত বলো তো, এখানে এক্স আর ওয়াই এর 3, ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু 4 দুগুণ 8। না না না, এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত? ভাই ও আয়েরটা ভাই ওই যে PO4 এর সাথে একটু গুণ হবে না? রাইট, PO4টা হচ্ছে ওয়াই, সরি বি, হুম সরি PO4টা হচ্ছে বি, হুম আর এইখানে যে 2 আছে এটা হচ্ছে ওয়াই, আর এই যে সি এ হুম ক্যালসিয়াম আছে এটা হচ্ছে এ, আর 3 হচ্ছে হুম এক্স। হুম বুঝছো? জি ভাই। তো হিসাব করলে কত দাঁড়ায়, 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, S টু দি পাওয়ার 2 প্লাস 3 বা 3 প্লাস 2, তাহলে আলটিমেটলি দাঁড়ায় হুম 3 কিউবে 27, 2 দুগুণা 4, S টু দি পাওয়ার 5। সো আলটিমেটলি এটা করলে 108 S টু দি পাওয়ার 5 হয়। এগুলো একটু দেখবা কেমন। আচ্ছা ভাই। ঘুমায় না। না ভাই ঘুমাই নাই। আর এইখান থেকে এগুলা মনে রাখা টাফ, তারপরও যদি পারো জাস্ট কোন আয়নটা কি ধরনের পদক্ষেপ দেয়, এই সোডিয়াম আয়ন কেমন হুম দেয়, সাদা বর্ণের পদক্ষেপ। হুম আয়রন Fe2+ কেমন দেয়, সবুজ বর্ণের। আহ, হুম আবার হালকা নীল বর্ণ দিতে পারে, সেটা হচ্ছে ওই যে ই যদি হয়, মানে K4FeCN6 এর সাথে রিয়েকশন করলে হালকা নীল বর্ণ। হুম এগুলো একটু দেখবা। Cu2+ কেমন দেয়, গাঢ় নীল বর্ণ। অ্যামোনিয়াম আয়ন হুম কেমন দেয়, লালচে বাদামি। তো এটা যদি একটু মনে রাখতে পারো রাখলাম, না রাখতে পারলে তো কিছু করার নেই, কোনো সমস্যা নেই। এবার ভাই এই যে সবুজ অধক্ষেপটা আসবে মনে হয়। জি। সবুজ অধক্ষেপেরটা আসবে মনে হয়। Fe আচ্ছা, 3+, তাহলে একটু মনে রাখবা নাকি অবশ্যই। Fe2+, Fe2+। আচ্ছা, তো আরেকটা জিনিস, এই যে আয়ন শনাক্তকরণ থেকে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার আসছে এগুলো একটু দেখে যাবা কেমন। হুম আচ্ছা ভাই। আচ্ছা, আর ক্যালাসন আংশিক পাতন, পাতন, দ্রাবক নিষ্কাশন, বাষ্পপাতন এবং ঊর্ধ্বপাতন, এইগুলা থেকে জ্যাসিডের ব্যবহার গুলা পড়বা। ঠিক আছে। আচ্ছা। আর একটা জিনিস মনে রাখবা, যে ধরো দুইটা তরল পদার্থ আছে, এদের স্ফুটনাঙ্ক যদি 40 ডিগ্রির কম হয় সেক্ষেত্রে তাদের পৃথক করার জন্য আংশিক পাতন ব্যবহার করা হয়, আর যদি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি বেশি হয় সেক্ষেত্রে ক্যালাসন ব্যবহার করা হয়। এগুলো আমি যখন পড়াইছিলাম তখন আলোচনা করে দিছি, হুম ওই ক্লাস লেকচার গুলো দেখলেই হবে। ওকে। আচ্ছা ভাই। আর এখান থেকে এই যে ক্রোমাটোগ্রাফি বা লেসাইন পরীক্ষা, এইগুলা থেকে বেসিক্যালি তুমি যেটা করবা সেটা হচ্ছে ব্যবহার গুলা জাস্ট করবা। ওকে। হুম আচ্ছা ভাই। জাস্ট হচ্ছে কোশ্চেন গুলা পড়বা, ব্যবহার গুলা পড়বা আর কোশ্চেন গুলা পড়বা। হুম সরি। গুণগত রসায়ন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে এটা ফিউশন, ফিশন এবং তেজস্ক্রিয়তা। এটা থেকে হুম প্রশ্ন অলমোস্ট
দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, গুচ্ছতে দেখবা একটা পাবাই প্রশ্ন। আচ্ছা যেমন একটা প্রশ্ন দেখাই, 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার ভাই, দেখো। 13 15 উম, তাহলে 13 এখানে হবে কত? 2। 2, হ্যাঁ আলফা কণা হিলিয়াম 2। এখানে আছে 30 আর 1 31, তাহলে এখানে আছে 27, তাহলে এখানে হবে কত? 4। 4 তাহলে 2 4 এটা কার? হিলিয়াম 2 প্লাসের। আর হিলিয়াম হিলিয়াম 2 2 প্লাসই হচ্ছে আলফা কণা, সো আনসার হবে আলফা জি কণা, ভাই, বুঝছো? জি ভাই। 6 নাম্বারটা দেখো। ভাই প্রশ্নের উপর দাগ পড়ে গেছে ভাই। হুম। 7 2 7 দিয়ে 9 আসে হচ্ছে 1, তাইলে 8 লাগবে। কত হবে? 8। অক্সিজেন 17। রাইট, অপশন 17 পারা যাবে না এগুলা? জি ভাই। এই দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি এগুলা পড়লেই হবে, ঠিক আছে। হুম আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে আহ ওই যে কোন ব্লকে কতগুলা মূল আছে, হুম এগুলো একটু পড়বা। আচ্ছা ভাই। ক্লাস লেকচার গুলা দেখবা কিন্তু অবশ্যই, ঠিক আছে। হুম তারপরে এই যে এখান থেকে এই প্রশ্নটা খুব আসে, নিচের কোনটি উপধাতু? আমি একটা টেকনিক লিখে দিছিলাম, ওই টেকনিকটা দেখবা। হুম আচ্ছা। এই যে এইখান থেকে এরপর হচ্ছে এখান থেকে অবস্থান্তর ধাতু, জিঙ্ক এবং স্ক্যান্ডিনিয়াম, এরা কিন্তু অবস্থান্তর ধাতু না। স্ক্যান্ডিনেভিয়া। হুম এই দুইটা প্রশ্ন কিন্তু আসে, এটাই একটু দেখবা। ওকে। আর এইখান থেকে হচ্ছে হুম, আহ, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়বা। হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা। আচ্ছা, এরপর খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ওই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে। হুম এই প্রশ্নগুলা অনেক ইউনিভার্সিটিতে আসে, সো এই টপিক গুলো দেখবা, ক্লাস লেকচারটা দেখবা, আমি ব্যতিক্রম সহ দেখাই দিছিলাম। তো হুম যেমন 9 নাম্বার প্রশ্নটাই দেখো, কি বলছে? হুম আয়নীকরণ আয়নীকরণ শক্তি সঠিক ক্রম কম। কোনটি? হুম, হুম তো আমরা তো জানি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে নোবেল গ্যাস বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, এগুলা হ্যাঁ সবচেয়ে বেশি, কারণ কি তাদের হ্যাঁ। অস্ত্র পূর্ণ থাকে, সো এখান থেকে ইলেকট্রন সরাইতে অনেক শক্তি প্রয়োজন হয়। সো হুম সবগুলা যদি খেয়াল করো, এই যে আনসার বি অথবা হয় ডি, ওই হিসাব অনুযায়ী, তাই না? আর আমরা তো এটা জানি নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটার মধ্যে ব্যতিক্রম, তাই না? আমরা জানি অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কি বেশি, আনসার হবে বি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবারও বলতেছি এই টপিকটা খুব ভালো করে পড়বা। ওকে। চমক, চমক। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই টপিকটা খুব ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, আর এইখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে যে এই যে বন্ধনগুলা, এটা ফার্স্ট পেপার আসতে হুম পারে, সেকেন্ড পেপার আসতে পারে, যে সিগমা এবং পাই বন্ধন যে বের করা। এই যে ধরো হুম এই যৌগটা আছে, এই যৌগটা দিয়ে বললো এখানে সিগমা বন্ধনের সংখ্যা কত, পাই বন্ধনের সংখ্যা কত, ঠিক আছে। হুম এটা একটা হুম শর্টকাট বলছিলাম, মনে আছে? না ভাই, মনে নাই। সিগমা বন্ধন বের করার মানে উপায় হচ্ছে টোটাল যে পরমাণু আছে, মোট হুম পরমাণুর সংখ্যা থেকে এক বাদ। আচ্ছা। যেমন একটু খেয়াল করো, এখানে টোটাল হিসাব করো, কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে দুইটা, একটা, তিনটা, চারটা, পাঁচটা, তিনটা, ছয়টা, সাতটা, আটটা, একটা, নয়টা, দশটা, 11টা, একটা। তাই না? হুম তাহলে হুম 11 - 1, তাহলে কত হবে? আনসার 10। দেখো 10 আনসার, তাহলে আনসার সি হইতে পারে আনসার। অথবা ডি হইতে পারে।
তারপর বলছে পাই বন্ধন। পাই বন্ধন মানে কি? দ্বিবন্ধন যতগুলো আছে, তাহলে খেয়াল করো যে এখানে দ্বিবন্ধন আছে কয়টা? এখানে একটা, দুইটা। আর এই যে এখানে আছে একটা অক্সিজেনের সাথে, তাই হুম না? আনসার হবে হুম। কি? আনসার হবে ডি। বুঝছো? জি ভাই। তো এরকম করে আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাই। আচ্ছা। আর ভাই এই, প্রতিটা পাই বন্ধনে কি একটা করে সিগমা বন্ধন থাকে? জি, প্রতিটা পাই বন্ধন মানে পাই বন্ধন তৈরি হয় দ্বিবন্ধন যেখানে আছে সেগুলো হচ্ছে পাই বন্ধন, তাই না? তো পাই হুম। বন্ধনের একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সিগমা, পরেরটা হচ্ছে পাই। ও, আচ্ছা ভাই। বন্ধনে একটা সিগমা একটা পাই, আর ত্রিবন্ধনে একটা সিগমা দুইটা পাই। দুইটা পাই। জি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস পড়বা, এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডে হুম কি কি বন্ধন আছে? হুম। ভাই আয়নিক আছে, সমযোজী আছে, আর ভাই সন্নিবেশ সমযোজী আছে। ভেরি গুড। আর এটা যদি বলতো কপার সালফেট, এটাতে কি কি বন্ধন আছে? ভাই এটাতে আয়নিক বন্ধন, সন্নিবেশ আর সমযোজী। রাইট। আর যদি এটা বলতো কপার সালফেট ইনটু 5 অণু পানি? হাইড্রোজেন বন্ধন যোগ হতো। জি। So, আশা করি পারা যাবে। হ্যাঁ, এরপরে হ্যাঁ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই যে এটা। হ্যাঁ, 7 নম্বর টাইপটা হাইব্রিডাইজেশন, যৌগের আকৃতি, বন্ধন কোণ, মুক্তজোড় ইলেকট্রন, বদ্ধজোড় ইলেকট্রন, বি সেপারেট তত্ত্ব। ওকে, ওই যে হুম। হাইব্রিডাইজেশন বের করার যে টেকনিকটা, ইটস ইকুয়াল টু হাফ VMCA। ওকে, হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ। সেটা দেখবা। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, যেমন ভাই এই যে, আমি 2 মিনিট একটু আসি। ওকে। বড় কথা হচ্ছে আমি তোমার ক্লাস লেকচার যা যা পড়াইছিলাম না, হুম। এগুলা পড়বা। আমি আজকে বেসিক্যালি আরেকবার রিভিউ দিয়ে দিতেছি, মানে কোন কোন বিষয়গুলা একটু দেখবা, ঠিক আছে? জি ভাই। বেসিক্যালি তোমার কাজটা হচ্ছে কি, টাইপ গুলা দেখবা, দেখার পরে এই যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলা সলভ করতে হবে। ওকে, আচ্ছা ভাই। এই আর কি। ভাই এখানে কত ডিগ্রির জন্য যেন বন্ধন কোণ কি পরিমাণে যেন এক, বৃদ্ধি পায় ভাই, এই হ্যাঁ, পরিমাণটা? এক জোড়া ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি হ্রাস পায়। আচ্ছা। যেমন হচ্ছে CH4, এটাতে তোমার হচ্ছে এটার বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এটাতে কোনো হুম। মুক্তজোড় ইলেকট্রন নাই, কিন্তু NH3 তে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই হুম। এটার 2.5 ডিগ্রি হ্রাস পায়। 2.5 ডিগ্রি হ্রাস পেয়ে 107 ডিগ্রি হয়। বুঝছো? আবার জি ভাই। পানিতে আছে দুই দুই জোড়া, সো এটার জন্য 5 ডিগ্রি হ্রাস পায়, সো হয়ে যায় একশো হুম। চার দশমিক পাঁচ ডিগ্রি মানে জি ভাই। হ্যাঁ, 104.5 ডিগ্রি। এই, জি ভাই। এগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন? প্রশ্নগুলো কিন্তু হুম। সলভ করতে হবে। আমি যেগুলা এখন বলতেছি এগুলো একটু বেশি জোর দিয়ে দেখে যাও, ইনশাল্লাহ আশা করা যায় কিছু একটা লাভ হইতে পারে। আর এইখান থেকে হচ্ছে ওই যে পোলার আয়নের যে বিষয়টা আছে, হ্যাঁ, হুম। তা হচ্ছে এই যে 3 নাম্বার যে প্রশ্নটা আছে, এটা কিন্তু চতুর্থ চ্যাপ্টারও আছে। ফার্স্ট পেপার চতুর্থ চ্যাপ্টার আছে, কোন অ্যাসিডটি তীব্রতম, গত ক্লাসেও আমি দেখাইছি। হ্যাঁ। তো এটা একটু দেখবা, এই ছকটা দেখবা, আচ্ছা ভাই। আচ্ছা। এই ছকটা দেখবা। আর এখান থেকে হাইড্রোজেন বন্ধন থেকে তোমার হচ্ছে আহ এই এমসিকিউ গুলা দেখবা। এমসিকিউ গুলা দেখবা, যেমন হাইড্রোজেন এইখানে যে বন্ধন প্রশ্ন আছে থেকে এই যে এমসিকিউ। 1 নাম্বারটা। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন থেকে হয় শুধু এমসিকিউ? হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন থেকে ওই যে হাইড্রোজেন বন্ধনের আমি হচ্ছে তোমার ক্লাস লেকচারটা দেখবা। ক্লাস লেকচার থেকে খুব বেশি কিছু বলি নাই, কিন্তু হাইড্রোজেন বন্ধনটা কেমনে হয় সেটা একটু দেখাই হুম। দিছিলাম, ওইটা একটু দেখবা। আর এখান আচ্ছা থেকে ভাই। এই প্রশ্নগুলো পড়বা। আচ্ছা ভাই। আর এইখান থেকে আমার যেটা মনে হয়, যদি খুব বেশি ইজি কোশ্চেন করে তাহলে এই প্রশ্নটা আসতে পারে। যে খুব বেশি ইজি যদি কোশ্চেন করে স্যাররা, যে CH4, NH3 এবং পানি, এই তিনটাতে একই ধরনের সংকরায়ন থাকার পরেও এদের আকৃতি ভিন্ন কেন, বন্ধন কোণ ভিন্ন কেন? ঠিক আছে, আচ্ছা। হুম। এটা পড়ানো হয়েছিল খুব সম্ভবত। CH4, NH3, পানি, তিনটাতে একই সংকরণে থাকে, কিন্তু CH4 আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, অ্যামোনিয়ার হচ্ছে ত্রিকোণাকার, পানির হচ্ছে উল্টা ভি আকৃতি। এটা কারণটা আমি বলেও দিছিলাম, এখন বলে দিচ্ছি। CH4 এ কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, আর পানিতে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। সো এই মুক্তজোড় ইলেকট্রন গুলা নিজেদের মধ্যে বিকর্ষণ করে, আবার মুক্তজোড় গুলা বন্ধন জোড়কেও বিকর্ষণ করে, করে তাদের আকৃতি আসলে পরিবর্তন করে ফেলে। ঠিক আছে, জি ভাই। তো এটা একটু মাথায় রাখবা, কেমন, এই প্রশ্নটা। হুম।
আর এইখান থেকে জটিল যোগের নামকরণ, এটা একটু টাফ কোশ্চেন। তো এইখান থেকে যেটা দেখতে বলবো সেটা হচ্ছে তুমি শুধু ইটা দেখবা, মানে এখান থেকে প্রশ্নগুলা দেখবা। আচ্ছা ভাই। এই যে যেমন 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নাম্বার, 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কি? মানে ভাই 4টা সন্নিবেশ বন্ধন হ্যাঁ, আছে নাকি তোমার ভাই? এটা আমি একদম সহজভাবে বলে দিই, এটা যখন পড়াইছিলাম তখন বলছিলাম, আবার বলে দিচ্ছি। তুমি দেখবা কয়টা লিগ্যান্ড আছে, যতগুলা লিগ্যান্ড থাকবে আচ্ছা। তার সন্নিবেশ সংখ্যা হচ্ছে তত। হুম। যেমন এই যে খেয়াল করো, এইখানে লিগ্যান্ড আছে 6টা, সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড 6টা আছে, তাহলে এটা হুম। সন্নিবেশ সংখ্যা 6। এইখানেও 6টা আছে, তো এটার হচ্ছে কি 6। এইখানেও 6টা হুম। আছে, এটা হচ্ছে 6। এটার দেখো 4টা আছে, সো এটার হচ্ছে কি 4। বুঝতে পারলা? 4। জি এই ভাই। তো এগুলো একটু দেখে নিবা কেমন। জি ভাই। এই তো এইখান থেকে মোটামুটি থার্ড চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলা পড়লেই হবে। 4 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, 4 নাম্বার চ্যাপ্টার থেকে হচ্ছে আহ ও ভাই, থার্ড চ্যাপ্টারের একটা জিনিস ভাই, ওই sp3, sp2, sp3d2, এইগুলা ভাই কিভাবে বের করে? এই একটু যে ভুলে ওইটা গেছি আমি। হ্যাঁ ওইটা তো বললাম তখন, এক্স ইকাল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই সূত্র দিয়ে। ও আচ্ছা, এই সূত্র দিয়েই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখাই বুঝতে দিব। পেরেছি। না ভাই, পারবো। আচ্ছা, ওকে, এটা কিন্তু আসবে, ওইটা 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 বললামও। এই ভিডিওটাও দেখবা, হ্যাঁ, শেষ করার পর না ভিডিওটা হুম। আরেকবার দেখে তারপর হচ্ছে পড়া শুরু করবা কেমন। আচ্ছা ভাই, আমি এমনিতেও দাগায় নিচ্ছি আমার বই আপনার সাথে সাথে। তোমার সামনে বই আছে? হ্যাঁ। চমৎকার। আচ্ছা, এই প্রভাবক এবং এনজাইম এখান থেকে এই ছকটা পড়বা। প্রশ্ন আসতে পারে, যেমন অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, আর এফি। হুম। আর প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে এই মলিবডেনাম, এটা এটা হবে মলিবডেনাম। এগুলো একটু দেখবা। তারপরে এই যে এইগুলা প্রশ্ন আসে, পেট্রোলিয়াম ক্র্যাকিং শিল্পে কি ব্যবহার করা হয়, হুম। প্লাটিনাম, ক্লে, বক্সাইট, এগুলা। হ্যাঁ, এই ছকটা পড়বা। আচ্ছা। এইখান থেকে এই প্রশ্নটা আসছে অনেক জায়গায়, যে তোমার হচ্ছে আহ আসে হচ্ছে এইটা, এই অটোপ্রবক বা স্বপ্রবক। অটোপ্রবক বা স্বপ্রবক হচ্ছে Mn2+। Mn2+। হ্যাঁ, অটোপ্রবক বা স্বপ্রভাবক। আর এখান থেকে এগুলো একটু পড়ে নিবা, প্রবকের এই টপিকটা পড়বা। মানে বারবার একটা কথা বলতেছি, ক্লাস লেকচারে যা যা পড়াইছিলাম না, হুম। ওগুলা কিন্তু আগে দেখবা, দেখার পরে এই বই থেকে হচ্ছে প্রশ্নগুলো সলভ করবা, ওকে। আচ্ছা। কারণ হচ্ছে তখন ওইখানে ধনাত্মক প্রবক, ঋণাত্মক প্রবক, স্বপ্রবক এগুলাও পড়াইছি। আর হুম। লাসাতিলের নীতি সেটা তো অবশ্যই পড়বা। হ্যাঁ, লাসাতিলের নীতি। হুম। এবং লাসাতিল নীতি থেকে হচ্ছে যে বাণিজ্যিক ক্ষেত্রে লাসাতিল নীতির যে ব্যবহার আছে সেটা করবে, যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, স্পর্শ পদ্ধতিতে সালফারিক অ্যাসিড উৎপাদন, বার্কল্যান্ড বিদ্যুৎ আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। এইখানে তোমার এই আচ্ছা ভাই। কন্ডিশন গুলা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। যে হেবারবস পদ্ধতিতে তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550, প্রয়োগ হচ্ছে আয়রন, প্রয়োগ হুম। হচ্ছে মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড, চাপ হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। স্পর্শ হুম। পদ্ধতিতে এইগুলা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, প্লাটিনাম এগুলা প্রয়োগ হিসেবে ব্যবহার করা হয়, এগুলা দেখতে হবে, ওকে। হুম। আচ্ছা ভাই। আচ্ছা, আর এগুলা তো দেখবো অবশ্যই, এই কোশ্চেন গুলা তো দেখবাই। ভাই রিটেনের জন্য কি মানে, গতবার তো ভাই গুণগত রসায়ন থেকেই বেশি আসছিল। হ্যাঁ, এবার যে কই থেকে আসবে নি আল্লাহ ভালো জানে। আচ্ছা, এমসিকিউটা শেষ করি, এরপরে হচ্ছে ইয়েতে রিটেনের জন্য প্রতিটা চ্যাপ্টার থেকে কিছু কিছু টপিক বলে দিচ্ছি। আচ্ছা ভাই। কেপিএসসি থেকে হচ্ছে তোমার সহজ সহজ জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবা। যেমন হচ্ছে তোমার কেপিএসসির একক বের করা, আহ, তারপর হচ্ছে যেমন এই প্রশ্নটাই মনে করো, এটা একটু দেখো। দেখছো?
না ভাই, কোনটা আমি তো বুঝতে পারি নাই। 3 নাম্বার দেখা যাচ্ছে না? ব্যাক, আচ্ছা ওই পেজের 3। হ্যাঁ। হ্যাঁ, জি ভাই দেখা যাচ্ছে এবার। 3 APS 4H2O স্টিম বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির সম্পর্ক কি? ভাই এখানে কেপি ইকুয়াল টু কেসি। হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি কেপি ইকাল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এটাই তো জানি, তাই না? হুম। তো তোমার এইখান থেকে আসলে কি দরকার? এই যে ডেল এন এর মানটা বের করতে হবে। ডেল এন মানে কি ছিল? উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল, তাই না? হ্যাঁ। এখানে খেয়াল করে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমি যে উৎপাদের মোল সংখ্যাটা কাউন্ট করব, কার কারটা আসলে হুম। কাউন্ট করব। তুমি মনে রাখবা যে সলিড এবং লিকুইড যে আছে এগুলা কাউন্ট করা যাবে না। সলিড এবং লিকুইড এর আচ্ছা। মোল সংখ্যা কাউন্ট করা যাবে না। ঠিক আছে, কাউন্ট করতে হবে কি হুম। অ্যাকুয়াস মনে করো আছে, গ্যাস আছে, এগুলা করতে হবে। হুম। ওকে, তাহলে একটু যদি খেয়াল করো, আচ্ছা। এই যে দেখো এটা এস, তাহলে এটা সামনে আছে ওয়ান, এটা কাউন্ট করা যাবে? হ্যাঁ। কাউন্ট করা যাবে না। না 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 না, সলিড গ্যাস কাউন্ট যেটা করা আছে যাবে না। সেটা কাউন্ট করা যাবে, তাহলে ফোর। তাহলে হ্যাঁ। উৎপাদের মোট মোল 4। হচ্ছে ফোর, তাহলে এই যে ফোর মাইনাস বিক্রিয়কে দেখো, বিক্রিয়কে কি আছে? এই যে 3 মোল এস আছে, মানে এফি আছে, হুম। এস সলিড, সো এটাও কাউন্ট করা হুম। যাবে না। স্টিম, এটা কাউন্ট করা হুম। যাবে। স্টিম কত আছে? 4, তাহলে এখানে 4। হচ্ছে 4, তাহলে 4 - 4 মানে হচ্ছে 0, 4 - 4 মানে 0, সো ডেল এন এর মান কত? 0, সো 0 হইলে আলটিমেটলি কি হয়? কেপিক্যাল টু কেসি। কেসি। জি ভাই। এইগুলা একটু দেখবা, ওকে, প্রশ্নগুলো সলভ করবা। এই হুম। যে যেমন হচ্ছে এই যে এখানে আছে, এই যে 7 নাম্বারটা আছে। হ্যাঁ, দেখো 7 নাম্বারটা দেখো, হুম। বুঝো কিনা। গ্যাস গ্যাস গ্যাস, জি ভাই। এইটাতে হচ্ছে আপনার 2 থেকে 4 2 বার, মোল 4 বার দেবো, হ্যাঁ। তো এগুলো একটু দেখবা কেমন। আচ্ছা ভাই। কেপিএস থেকে এই এই প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট আর কি। পিএস থেকে তোমাকে ক্লাসে যা যা পড়াইছিলাম ওইগুলো একটু দেখবা, অনেকগুলা টাইপ দেখাইছিলাম, ঠিক আছে, এবং শর্টকাটে হ্যাঁ। কিভাবে বের করা যায় সেগুলো দেখাইছি। হুম। প্রশ্ন কিন্তু আসবেই, যেমন ধরো 0.001 মোল HCl, হুম। এটার পিএইচ কত? হুম। হ্যাঁ, কত হবে? 0.001 মোলের পিএইচ। ভাই মনে নাই তো, কিভাবে বের করবো? হ্যালো। চমক, জি ভাই। মনে আছে? না ভাই, কিভাবে বের করবো ভুলে গেছি। আচ্ছা, এগুলো ক্লাস লেকচার গুলো কিন্তু অবশ্যই দেখবা। বলছিলাম কি, দেখো আচ্ছা। যেগুলা মনোপ্রোটিক অ্যাসিড, মানে যেগুলাতে হাইড্রোজেন একটা থাকে, ওইগুলার ক্ষেত্রে হুম। দশমিকের পরে যদি ওয়ান থাকে, ওয়ান, হুম। যত ঘর পরে ওয়ান আছে সেটাই হবে তার পিএইচ। যেমন 1 2 আচ্ছা। 3, তিনটা আছে, তাহলে এটার পিএইচ হবে 3। তুমি ক্যালকুলেটর যদি চাপ দাও দেখবে এটার পিএইচ হুম। আসছে 3 মাইনাস লগ এইচ প্লাস, এই সূত্র দিয়ে যদি আমরা ব্যবহার করি, এইচ এর ভ্যালু তো এখানে এটাই 0.001, বসাইলে কিন্তু 3ই জি আসবে। ভাই। তাহলে নিয়মটা কি বলছি, যে এখানে একটা হাইড্রোজেন থাকে তাদের ক্ষেত্রে, তাহলে এবং লাস্টে থাকে কত? ওয়ান, সেক্ষেত্রে দশমিকের হুম। পরে যত ঘর পরে ওয়ান আছে তার পিএইচ হবে তত। যেমন এটা যদি থাকতো এরকম, ধরো 1 মোলার HCl, এটা যদি থাকতো তাহলে এটার পিএইচ কত হইতো? উম, দশমিকের পরে ভাই 1 2 3 1 2 3 4 5, 5। জি ভাই। তাহলে এটার পিএইচ হতো 5। এই যে খেয়াল করো টেকনিক, এখানে লেখা আছে এই যে মনোপ্রোটিক, অর্থাৎ একটা এইচ প্লাস যাদের হুম। আছে, দশমিকের হুম। পরে যে কয়টি অঙ্ক তার পিএইচ বা পিওএইচ তত হবে। জি ভাই। এখানে একটু ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। যেমন ধরো 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার পিএইচ কত বলো তো? হুম। 0.01 সোডিয়াম হাইড্রোক্সাইড ভাই, এখানে পিএইচ 2। পিএইচ 2। পিএইচ 2 না, এখানে পিওএইচ হচ্ছে 2। ও আচ্ছা। কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পিএইচ পাওয়া যায় না, পিওএইচ পাওয়া যায়, ঠিক আছে, এটা একটা ক্ষার। সো এটার পিওএইচ হচ্ছে 2 আর পিএইচ হচ্ছে 12, 14 থেকে 2 বাদ 12। দিলে 12, বুঝছো? 12। এই জি জিনিসগুলা ভাই। একটু খেয়াল করতে হবে। পিএইচ এর ক্লাসটা,
মানে ওই ক্লাস লেকচারটা করবা আজকে, পিএইচ থেকে কিন্তু প্রশ্ন আসেই, মানে মোটামুটি বলতে পারো একটা প্রশ্ন আসবেই, এবং হাই লেভেলের প্রশ্ন আসে আচ্ছা PH ভাই। থেকে। খুব বেশি ইজি প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন করবে, আর একটু কঠিন করলে হুম। তো ওই যে এই টাইপ প্রশ্ন করতে পারে। আমি তোমাকে একটা করাইছিলাম ক্লাস লেকচারটা, একটু দেখো। যেমন এই যে 11 যে প্রশ্নটা আছে, এই টাইপের একটা প্রশ্ন করাইছিলাম। ধরো 10⁻⁹ মোলার এই সিএল এর পিএইচ কত? তো হিসাব অনুযায়ী হয় 9, হুম। কিন্তু এটার আসলে 9 হবে না, এটার হবে 6.99। সেটা কেন, এটা একটু ক্লাস লেকচারটা দেখবা, ওকে? হুম। যদি না বুঝো, একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে এই যে আজকে ফার্স্ট পেপারে যে মোটামুটি একটা ওভারভিউ দিচ্ছি, এগুলা কিন্তু আজকে হ্যাঁ। চেষ্টা করবা শেষ করার। করে যদি হুম। কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই কালকের মধ্যে একটু জানাবা। আচ্ছা ভাই। ভাই ওই যে লগের একটা নামটা দিছিলেন মনে হয় ভাই, ওই নামটাটা কি ভাই? ওইটা একটু লগ এর নামতা, মানে লগ 1 এর ভ্যালু কত, লগ 2 এর ভ্যালু কত, এটা। হ্যাঁ ভাই, মানে হচ্ছে লগের হিসাব তো ভাই ক্যালকুলেটর ছাড়া করে অভ্যাস নাই। হুম হুম হুম। পিএইচ এ তো ভাই লগের হিসাব করা লাগবে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে মোটামুটি এরকম একটা দিছিলাম। তুমি একটু ক্লাস লেকচারটা দেখবা, তারপর আমি একটু বলে দিই। লগ 1, লগ 2, লগ 3, লগ 4, এরকম না? লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। হুম। তো লগ 2 এর ভ্যালু, লগ 2 এর ভ্যালু তোমার হচ্ছে, লগ 2 এর ভ্যালু কত, লগ 2 এর ভ্যালু হচ্ছে 3। মানে এই যে 2 এর জন্য বলছিলাম 3, এবং এগুলার হুম। সামনে আসবে ই। আর 3 এর জন্য বলছিলাম খুব সম্ভবত 4, এটা বলছিলাম লগ, এটা হচ্ছে লগ 3 ভ্যালু হচ্ছে 5। আমি এখন তোমাকে একটু বলে দিই এটা কত হবে। লগ 4 এর জন্য হচ্ছে 6, এরপর হচ্ছে লগ 5, লগ 6, লগ 7, লগ 8, লগ 9। লগ 5 এর ভ্যালু হচ্ছে 7, লগ 6 এর ভ্যালু হবে, এটা হবে 8, 6 এর ভ্যালু হবে 8 হবে। লগ লগ 7 হবে, লগ 7 যেটা, এটাও তুমি বলতে পারো 9। আর লগ 8 যেটা আছে, এটা বেসিক্যালি 9। আচ্ছা, একটু খেয়াল করো। তো লগ 1 এর ভ্যালু তো আমরা জানি, তাই না? হুম। লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। আর লগ 10, লগ 10 এর ভ্যালু কত? 1। বুঝতেছো? হুম। লগ 1 এর ভ্যালু হুম। হচ্ছে 0, আর লগ 10 এর ভ্যালু কত? 1। এরপরে খেয়াল করো, 1। 2, 3, 4, 5, 6, 7, 8। তো 2 হুম। এর জন্য হচ্ছে 3, 2 এর জন্য হুম। হচ্ছে 3, আর 3 এর জন্য হচ্ছে 5। 2 এর জন্য জি হচ্ছে ভাই। 3, 3 এর জন্য হচ্ছে 5। মানে প্রথমে জাস্ট 2 বাড়বে, এরপরে 1 করে বাড়বে। আচ্ছা ভাই। দেখো 4 এর জন্য কত? 6। আমি এটা একটু হুম। একটু ক্লিয়ার করে এখানে লিখে দেই, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে খেয়াল করো, 2 এর জন্য কত বলছি? 3। 3 এর হুম। জন্য কত বলছি? 5। এরপরে 5। সবগুলো কত? 1 করে বাড়বে। তাহলে 4 এর জন্য হবে কত? 6। 5 এর জন্য এই যে 6। 1 করে বাড়বে। 5 এর জন্য হুম। 7। মানে বাড়তেছে আলটিমেটলি 2 করেই। হ্যাঁ, 2 হুম। করে বাড়তেছে, তুমি এটাই মনে রাখতে পারো। 2 এর জন্য 3, 3 এর জন্য 5, 4 এর জন্য 6, 5 এর জন্য 7, 6 এর জন্য কত? 8, 7 এর জন্য 9। মানে 2 করে বাড়তেছে। 9। ঠিক আছে? হুম। তার মানে লগ 2 জি এর ভাই। ভ্যালু থেকে লগ একদম 7 পর্যন্ত, লগ 8 দরকার নাই। তো একদম লগ 2 থেকে লগ 7 পর্যন্ত, ওকে? এগুলা কিন্তু জি সবার ভাই। সামনে কি আছে? পয়েন্ট আছে। এই ও, এটাই বলছিলাম। বুঝছো? তাইলে ভাই হচ্ছে লগ 0.3 ইয়া হচ্ছে 2 নাকি? লগ 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 2, 2 হচ্ছে 0.3। এক্স্যাক্টলি লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3। যেমন তুমি যদি একটা ম্যাথ করো, হ্যাঁ, ধরো আমি তোমাকে হুম। একটা
এক্সাম্পল দিয়ে দিই, বুঝাই দিই, তাহলে তোমার এটা সুবিধা হবে। না ভাই, তাইলে হচ্ছে আমার কথা হচ্ছে ভাই, লগ 0.2 যদি থাকে তাইলে সেইটার ভ্যালু কত হবে? লগ 0.2। হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এটা তো আগে তোমার ভাঙতে হবে। লগ 0.2 মানে কত দেখো, 2/10, তাই না? হুম। তাহলে হুম। এটারে ভাঙলে কি হয় দেখো, লগ 2 মাইনাস লগ 10, এটাই তো নাকি? আমরা কি জানি, ভাগের ক্ষেত্রে হ্যাঁ। বিয়োগ হয় না? হ্যাঁ। এখন লগ 2 এর ভ্যালু কত, 0.3, আর লগ 10 এর ভ্যালু কত, 1। হুম। সো আলটিমেটলি আসবে হুম। -0.7। এইভাবে করতে হবে। জি ভাই। বুঝতে পারছো? জি ভাই। পারবা। হ্যাঁ, কিছু প্র্যাকটিস করলেই পারবা আশা করি। হ্যাঁ, হুম। ওকে। তো পিএইচ এর ম্যাথ গুলো কিন্তু অবশ্যই করতে হবে, চমক করে। যদি কোনোটা আচ্ছা ভাই। প্রবলেম ফেস করো আমাকে একটু জানায়। হ্যাঁ, হুম। আর যেহেতু এখানে আসলো, রিটেনের কথা যেহেতু বললা, এইখান থেকে একটা রিটেন আসতে পারে পিএইচ কি, আর হচ্ছে বাফার দ্রবণের যে মেকানিজমটা আছে। বাফার কৌশলটা আসতে পারে কিন্তু। জি ভাই। বাফার কৌশল মানে হচ্ছে ওই যে বাফার দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে বাফার দ্রবণে পিএইচ পরিবর্তন হয় না কেন, এই প্রশ্নটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা। পড়বা কেমন? আচ্ছা ভাই। আচ্ছা, লুইস ক্ষার পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ। এই যে এক্সাম্পল গুলা অবশ্যই অবশ্যই মুখস্থ একদম। লুইস ক্ষার হুম। ডিরেক্টলি এইভাবে আসে, BF3 কি, লুইস অ্যাসিড। AlCl3 কি, FeCl3 কি, লুইস অ্যাসিড। আবার এগুলো আসে যেমন NH3 কি, লুইস ক্ষারক। ওকে। জি ভাই। জি ভাই। আর এইখান থেকে এটা যদিও সেকেন্ড পেপার হোক ফার্স্ট হুম। পেপার হোক, প্রশ্ন তো আসতেই পারে যে কোনো জায়গা থেকে। সেটা হচ্ছে এই চার্টটা, এই চার্ট থেকে এই যে তীব্র অ্যাসিড হুম। তীব্র ক্ষারের জন্য যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। আর মৃদু অ্যাসিড আচ্ছা। মৃদু ক্ষারকের জন্য কোনো নির্দেশক নাই। এই দুইটা কিন্তু একদম আয়ত্তে চলে আসলো। ওকে, হুম। মনে রাখতে হবে তোমার এই দুইটা, যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের জন্য ফেনফথ্যালিন এবং থাইমোলথেলিন ব্যবহার করা হয়। বেসিক্যালি এটাই আসে, ফেনফথ্যালিনটাই আসে। যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, ফেনফথ্যালিন। হুম। আর তীব্র অ্যাসিড মৃদু ক্ষারকের জন্য ব্যবহার করে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। এখান থেকে জি আরেকটা ভাই। প্রশ্ন আসে যে ফেনফথ্যালিন কত রেঞ্জে, কত পিএইচ এ কাজ করে, এইগুলা প্রশ্ন আসে, যেমন 6 থেকে 11। মিথাইল অরেঞ্জ কত পিএইচ এ কাজ করে, এই রেঞ্জে। তো এগুলো একটু মাথায় রাখবা। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা। আচ্ছা, আর এইখান থেকে হচ্ছে এই যে এই টাইপের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বললাম। বড়া বড়া। উত্তর দাও, 2 নাম্বারটা। অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা সঠিক ক্রম। ভাই উত্তর তো দেখেই ফেলছি ভাই, কিন্তু এই শর্তটা বুঝতেছি না। অক্সি অ্যাসিডের তীব্রতা কেন্দ্রীয় মৌলের জারণ মানের সমানুপাতিক। জি, ওইটা দেখতেছো কেন? কি বলছি গত ক্লাস, কি বললাম, অক্সি অ্যাসিডের তীব্রতা কিভাবে নির্ণয় করা হয়? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর ভিত্তি করে না? জারণ সংখ্যার উপর ভিত্তি করে, জি ভাই। হ্যাঁ। বলো, এই ClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত? এই ClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা ভাই, আহ, ভাই হচ্ছে +7। রাইট। H2SO4 এ কত? H2SO4 এ +6।
H2SO4 এ কত? ভাই +6। ভেরি গুড। তারপরে H2SO3 সালফার কত? H2SO3 সালফারে হচ্ছে ভাই +4। ভেরি গুড। সো এরকম করে যদি হিসাব করো দেখো সি নাম্বারটাই উত্তর আসে। জি ভাই। NO3 নাইট্রোজেন হচ্ছে +5। পারা যাবে না? হুম। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা। বাফার দ্রবণ অলরেডি বলে ফেলছি, এবং বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল সেটাও বললাম রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তাই না? জি ভাই। আচ্ছা, এই যে এখানে আছে দেখো, এই যে এই প্রশ্নটাই রিটেনের জন্য, এটাই বললাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জগন্নাথে আসছিল। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ওকে, বাফার দ্রবণের কোনটা ভাই? এই যে 1 নাম্বার, বাফার দ্রবণ বলতে কি বোঝো এবং ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ কিভাবে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে তো। জগন্নাথ। জি ভাই জেএনইউ জগন্নাথ। জি জগন্নাথ। ও, তো জাহাঙ্গীরনগরই মনে করছি সারা জীবন। জেইউ, জেইউ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দেখো এই চারটা হ্যাঁ, পড়বা, খুব 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 ইম্পর্টেন্ট। তোমাকে এইভাবে দিয়ে আচ্ছা ভাই। বলবে HCl সোডিয়াম হাইড্রোক্সাইড এইখানে প্রশমন তাপের মান কত? 57.34। সালফ্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড 57.44। নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হুম। হাইড্রোক্সাইড 57.35। হাইড্রোক্লোরিক পটাশিয়াম হাইড্রোক্সাইড 57.34। ওকে। ভাই কিছু তো দেখতে পাই না ভাই এই জি, স্লাইডের। এই স্লাইডে কিছুই দেখতে পাচ্ছি না ভাই। এই স্লাইডে কিচ্ছু দেখতে পাচ্ছ না? না। আচ্ছা, এখন দেখা যায়, দেখো তো। হ্যাঁ ভাই এখন দেখা যায়। ওকে, সো এই স্লাইডটা মুখস্থ। আচ্ছা। এই যে এগুলো আসবে। ওকে, জি ভাই। এই যে যেমন দেখো 17 নম্বর প্রশ্নটা দেখো। ভাই এই স্লাইডেও সেম অবস্থা ভাই। কি অবস্থা? আমি শুধু হেডলাইন দেখতে পারতেছি, অধ্যায় 5 কর্মমুখী রসায়ন। ও, এই সাইডে আর দেখা নিচে যায় না? 2 লাইন দেখতে পারতেছি, কিছুই দেখা যায় না এছাড়া ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু করতেছি। এখন দেখো তো দেখা যায় কিনা। আসতেছে ভাই, আসুক। 17 নম্বর দেখা যাচ্ছে। ভাই আপনার লোড হচ্ছে, হ্যাঁ এখন দেখা যায় ভাই। NaOH প্লাস HCl। হ্যাঁ হ্যাঁ, NaCl প্লাস H2 এর ডেল H ডিগ্রি মানে ভাই। প্রশমন তাপ বোঝাচ্ছে, প্রশমন তাপের ও, মান। ওই যে একটু আগে চার্ট দেখালাম না একটা, হ্যাঁ হ্যাঁ। এই চার্টটা, এই যে এই চার্ট, এই যে। তো দেখো HCl সোডিয়াম NaOH হাইড্রোক্সাইড প্রশমন তাপের মান কত? 57.34। -57.34। 57.34। সো এটার আনসার কি হবে? ভাই এখানে 2 4 দেয়া আছে। 57.34, 57.28। আচ্ছা এখানে একটু দেয়া আছে, হ্যাঁ ভুল দেয়া আছে। আশা করি যে সঠিকটাই দেয়া থাকবে, এটা 2014-15-তে এখন কারেকশন হওয়ার কথা, এখন দিলে কারেকশন করেই আচ্ছা দিবে। ভাই। 18 নম্বর, আচ্ছা ভাই। একটু পড়বা এই প্রশ্নটা, এগুলো একটু দেখবা, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখবা। এইখান থেকে এই হুম। টাইপের প্রশ্নটা আসতে পারে চমক। এই যে 20 নাম্বার যেটা আছে, 490.3 কিলোজুল দহন তাপ উৎপন্ন হতে CH4O2 কতটুকু CO2 অক্সিজেন H2O লাগে? বিক্রিয়াতে কত গ্রাম অক্সিজেন লাগে? হ্যাঁ, তো এইখানে একটু বলে রাখি যে এই বিক্রিয়ায় তোমার হচ্ছে 890 কিলো জুল তাপ উৎপন্ন হয়, মুখস্থ মান এটা। আচ্ছা। হুম। আর 890 কিলো জুল তাপ উৎপন্ন হওয়ার জন্য, মানে দহন তাপ উৎপন্ন হয়, তোমার লাগে হচ্ছে এই যে 2 মোল অক্সিজেন। তাহলে 2 মোল অক্সিজেন মানে কত? 2 × 32। হুম। তাহলে 890 কিলো জুল তাপ উৎপন্ন হওয়ার জন্য অক্সিজেন লাগে কত? 64 গ্রাম, তাই না?
64 গ্রাম, হ্যাঁ। 890 এর জন্য লাগে কত? 64। বলছে হুম কত? 490, মানে তার অর্ধেক। হুম না, হুম আচ্ছা যাই হোক, 490 এর জন্য বলছে। তো 490 এর জন্য কত হবে? 64 ইন্টু 490 ডিভাইডেড বাই 890, তাই না? হুম তো এইটুকু ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে রেজাল্ট। তো একটু খেয়াল করে দেখো, এখানে রেজাল্ট আসে 35.25। তো অপশনে খেয়াল করে হুম দেখো, 12 আছে, 32 আছে, 16 আছে, 64 আছে। সো কাছাকাছি হুম মান কোনটা? 32। সো আনসার হচ্ছে 32। 32। আচ্ছা ভাই। এইখানে এই প্রশ্নটা পাওয়াতে খুব ভালো হইলো। অনেক জায়গায় দেখবা কি উত্তর আসছে ধরো তোমার 13, হ্যাঁ, তেরো হুম দশমিক 13.35, কিন্তু আনসারে আছে 13। সো ওগুলাই কিন্তু আনসারে হুম দেয়। হ্যাঁ। আচ্ছা ভাই। আর এইখান থেকে এই টাইপের প্রশ্নটা অনেক জায়গায় আসে, অনেক ইউনিভার্সিটিতে আসে, যে সক্রিয় শক্তি মান বের করতে বলে। এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ই আর, আর এটা হুম হচ্ছে ইপি, আর এটা হুম হচ্ছে ই এ। তো এইখানে যদি বলে সক্রিয় শক্তি, সক্রিয় শক্তি বের করা হচ্ছে এই যে উপরে যেটা থাকবে এটা থেকে এই যে এটা বাদ দিবা, নিচে যেটা আছে। আচ্ছা। তার মানে 470 হুম থেকে 358 বাদ দিবা। বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে এই যে খেয়াল করে দেখো, 358 যদি বাদ দেয় তাহলে এখানে হবে 2, 6, 1, 112। তো এটা হচ্ছে সক্রিয় শক্তির হুম মানে এই যে 112 কিলো জুল। আর যদি বলে ডেল এইচ কত, ডেল হুম এইচ কত, তাহলে তখন তোমার হচ্ছে বাদ দিতে হবে হচ্ছে এই যে ইপি থেকে ইআর। আচ্ছা। হ্যাঁ, ইপি থেকে ইআর হুম বাদ দিতে হবে। যেমন 393 থেকে 358 যদি বাদ দাও, যা আসে সেটাই হচ্ছে রেজাল্ট। এইগুলা একটু দেখবা। হ্যাঁ। আচ্ছা ভাই। আর পঞ্চম চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে কোশ্চেন গুলা সলভ করে যাবা, কেমন? জি ভাই। ভাই আমি এনথাল মানে এনট্রপির বিষয়টা বুঝি না ভাই। এনট্রপি তো হচ্ছে, এনট্রপি হচ্ছে ফিজিক্সে, আর এনথালপিটা ও হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, দুই জায়গায় আছে। এনথালপি মানে হচ্ছে ডেল এইচ, ডেল এইচ বাই এনথালপি, যেটা এটা হচ্ছে আসলে কতটুকু তাপ পরিবর্তন হয়, আচ্ছা। এটাই হচ্ছে এনথালপি। হুম এনথালপি হচ্ছে কতটুকু তাপ পরিবর্তন হয়, কোন একটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপের পরিবর্তন হয়, এটাই ডেল্টা এইচ। জি ভাই। আর এটাকে বলে এনথালপি ইংরেজিতে বলে। আর এনট্রপি ওটা হচ্ছে ফিজিক্সে, তাপগতিবিদ্যায় সেকেন্ড ও, পেপার। হ্যাঁ আচ্ছা ভাই। বুঝলা? জি ভাই। তো এইখান থেকে মোটামুটি এগুলাই দেখবা ফার্স্ট পেপার থেকে। এখন আমি মোটামুটি একটু রিটেনের জন্য তোমাকে বলি, সেটা হচ্ছে ভাই কর্মমুখী রসায়নে কিছু দিবেন না ফার্স্ট পেপারে এমসিকিউ এর জন্য? আচ্ছা ভাই। কর্মমুখী রসায়ন থেকে এমসিকিউ সলভ করবা। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা। আর হচ্ছে ছোটখাটো কিছু প্রশ্ন আছে, যেমন ভিনেগার, প্রিজারভেটিভ, হুম এইগুলো একটু দেখে নিবা। হুম প্রিজারভেটিভ, ভিনেগার, আহ আর হচ্ছে তোমার, ওরে ভাই, এই বইয়ে কর্মমুখী রসায়ন একটা চ্যাপ্টার এক পাতার ভাই। হ্যাঁ, আর তুমি হচ্ছে ওইখান থেকে দেখবা, এই যে বললাম হুম প্রিজারভেটিভ আছে, হুম অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওগুলো একটু দেখবো, মানে প্রিজারভেটিভ এর মধ্যে আছে আর কি। আমি তোমাকে বইয়েতে একটু দেখাই দিই তাহলে, নাকি? বই থেকে এটা একটু দেখাই দিই। কর্মমুখী রসায়ন, তাই তো? হুম ওয়েট, কিছু দেখা যায় স্ক্রিনে? জি ভাই। কি কি দেখা যায়? কর্মমুখী রসায়ন ভাই। হ্যাঁ, কর্মমুখী রসায়ন, এইখান থেকে এই যে এগুলা দেখবা, এই টপিকটা পড়বা, প্রিজারভেটিভ। হ্যাঁ, একবার রিডিং পড়বা প্রিজারভেটিভ। ওকে। এখানে দাগানো অংশগুলো আচ্ছা ভাই। পড়বা, দাগানো অংশ, আচ্ছা। মাত্র দাগানো অংশগুলো পড়বা প্রিজারভেটিভ থেকে।
শুধু দাগানো অংশগুলা, প্রিজারভেটিভ টপিক থেকে শুধু দাগানো অংশগুলা পড়বা। ওকে, জি ভাই। এটা অনুমোদিত রাসায়নিক খাদ্য প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক মোটামুটি একটু দেখবা। ওই যে অ্যান্টিঅক্সিডেন্ট বলছিলাম, এই যেগুলা। তো এইখান থেকে বেসিক্যালি তোমার পড়তে হবে যেটা, সেটা হচ্ছে এক্সাম্পল গুলা। হুম। তোমার আচ্ছা ভাই, অ্যাসপিরিনে মনে হয় এগুলা ভালো পাবো না। জি জি জি, এটা তুমি এক কাজ করবা, রাইট, খুব ভালো একটা জিনিস বলছো। সেটা হচ্ছে অ্যাসপিরিন থেকে পঞ্চম চ্যাপ্টারের এই জিনিসগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, এই যে প্রিজারভেটিভের যে আচ্ছা বিষয়, ভাই। এই যে এই আচ্ছা ছকটা, ভাই। হ্যাঁ এই ছকটাও দেয়া আছে খুব সম্ভবত। এই প্রিজারভেটিভটা দেখবা। আর হচ্ছে তোমার এইখান থেকে দেখবা হচ্ছে ভিনেগারটা। আচ্ছা। আর এইখান থেকে এই যে এই চারটা দেখবা, এটা হচ্ছে হুম। ইয়েতে কলয়েড, হুম। এই যে এটা। হুম। এ- এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে আচ্ছা এইভাবে ভাই। যে কুয়াশা, হ্যাঁ হুম। কুয়াশা কোন কোন কুয়াশাতে বিস্তরণ মাধ্যম কোনটি, যেমন গ্যাস। হুম। জি এরকম ভাই। আর কি প্রশ্নগুলো হয়, এটা একটু দেখে নিবা। আহ আর এইখান থেকে তোমার এই গ্লাস ক্লিনার এটা দেখবা। এই টপিকটা মনে করার চেষ্টা করতেছিলাম, গ্লাস ক্লিনার প্রস্তুতি, হ্যাঁ কি কি ব্যবহার, গ্লাস ক্লিনার প্রস্তুতিতে কি কি ব্যবহার করা হয় এটা একটু দেখবা। আর হচ্ছে এই যে 5.17 এটা একটু ভালো করে দেখবা। ওই ইয়ে থেকেই তুমি এগুলা সবগুলা পড়বা, হচ্ছে আমি টপিক গুলো এখান থেকে বলতেছি, তুমি পড়বা হচ্ছে সব ইয়ে থেকে, অ্যাসপিরিন তোমার যে বই আছে সেটা থেকে। বুঝছো চমক? চমক, চমক, হ্যালো। হ্যাঁ চমক। হ্যাঁ ভাই, বলতেছি যে সাবান, এই হ্যাঁ ভাই সাবান সাবান হ্যাঁ, সাবান কি হয়েছে? এই চ্যাপ্টারেরই নাকি ভাই? হ্যাঁ এই চ্যাপ্টারেরই তো, সাবান এই চ্যাপ্টারেরই। বাট এইখান থেকে এই যে এই হ্যালো। টপিকটা পড়বা, গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার পরিষ্কারণ কৌশল, এটা পড়বো হচ্ছে অ্যাসপিরিন থেকে। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা আর এইখান থেকে দুইটা ছোট্ট প্রশ্ন বলে দেই, পরীক্ষায় চলে আসতে পারে। তোমার হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই ক্ষার। হুম। একটা হচ্ছে টয়লেট ক্লিনার আর একটা হচ্ছে গ্লাস ক্লিনার। হ্যাঁ, তাহলে হুম। কোনটাতে কোনটা হুম। ব্যবহার করা হয়? গ্লাস ক্লিনারে কোনটা ব্যবহার করা হয়, অ্যামোনিয়া নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইড। না, হইলো না। গ্লাস ক্লিনার ব্যবহার করা হয় অ্যামোনিয়া, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় টয়লেট ক্লিনারে। কারণ কি? কারণটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, তো টয়লেটে একটু আচ্ছা। তীব্র জিনিসই লাগে, ঠিক আছে। আর আচ্ছা। গ্লাস আচ্ছা। ক্লিনারে অ্যামোনিয়া হচ্ছে মৃদু ক্ষার, সো অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্লাস ক্লিনারে ব্যবহার করো তাহলে গ্লাস ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে। ও। ওকে, আচ্ছা ভাই। হ্যাঁ। এটা একটু মাথায় আচ্ছা ভাই, বা হুম। গতবার রিটেনে একটা প্রশ্ন আসছিল যে বেনজিনের অ্যালকাইলীকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি, বিক্রিয়াটির কৌশল দেখাও। হ্যাঁ, অ্যালকাইল না তো অ্যালকাইলেশন মনে হয়। ভাই অ্যালকাইলীকরণ লেখছে। কি করণ? অ্যালকাইলীকরণ। অ্যালকাইলিকরণ, আচ্ছা আনসার দিয়ে আছে? হ্যাঁ ভাই। একটু বলো আমাকে, দেখাও তো স্ক্রিনে, শেয়ার করো। হুম, হ্যাঁ এটাই, এটা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যালকাইলিকরণ এটাই হচ্ছে অ্যালকাইলেশন, বেনজিনে অ্যালকাইলেশন। হ্যাঁ, হুম। আচ্ছা আমি দাঁড়াও একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ, ওকে, পাইছি। এখন আমি তোমাকে এটা দেখাই।
এটা খুবই সিম্পল একটা জিনিস, তবে ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ চমক, দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাই। আচ্ছা দেখো এটা কিভাবে হয়েছে, এটা একটু দেখাই দিই। আহ, এই যে এটা হচ্ছে বেনজিন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই বেনজিনের অ্যালকাইলেশন, মানে বেনজিন থেকে বেসিক্যালি আমি টলুইন বানাবো, বুঝছো? এটা হুম। হচ্ছে বেনজিন। আর অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকাইল মূলক যে আছে, অ্যালকাইল মূলক কি, CH3। হুম। এইখানে হচ্ছে এই যে CH3 বানাবো, বেনজিন থেকে CH3 মানে টলুইন বানাবো আর কি। তো এটার জন্য হুম। যেটা করা হয়, এই যে খেয়াল করো, আমি হচ্ছে কি বানাবো। বেনজিন থেকে টলুইন। হুম, বেনজিন থেকে টলুইন। আমি হচ্ছে তোমাকে হোয়াইট বোর্ডে এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে বেনজিন। তো এর সাথে হুম। ধরো CH3Cl এর বিক্রিয়া দিলাম। বিক্রিয়া দিলে কি হবে, তোমার হচ্ছে এই টলুইন তৈরি হবে, বুঝছো? হুম। তো এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালকাইলিকরণ, বলছে মানে অ্যালকাইলেশন। এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। তো লেকচার। এটা হওয়ার জন্য তিনটা স্টেপ আছে, একটা, দুইটা, তিনটা। তো প্রথম হুম। স্টেপে যেটা হয় সেটা হচ্ছে, এখানে দেখে দিই এখন। ভাই এইটাকে কি বিক্রিয়ার কৌশল বলে? না, ওইটা হচ্ছে একটা বিক্রিয়া, আর কৌশল হচ্ছে এই যে হ্যাঁ। নিচে তিনটা। ও। কৌশল মানে কিভাবে হয় আসলে। আচ্ছা। প্রথমটা হচ্ছে বিক্রিয়া, আর ওই বিক্রিয়াটা আসলে হুম। কিভাবে হয়েছে, কিভাবে উৎপন্ন হয়েছে সেটা। তাহলে দেখো প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে হচ্ছে এই যে RCl যেটা লিখছে না, ওইটা হচ্ছে আসলে হ্যাঁ। CH3Cl। এটা তো বুঝতেছোই, হ্যাঁ। RCl। হ্যাঁ। তো RCl এর সাথে AlCl3 রিঅ্যাকশন করে। আচ্ছা, তার আগে বলি, এই অ্যালকাইলেশন বিক্রিয়ার সময় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অ্যালকাইলেশনে কি জি ব্যবহার ভাই। করা হয়, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্রথমে RCl এর সাথে AlCl3 বিক্রিয়া করে করে হচ্ছে R প্লাস তৈরি করে। আর প্লাস তৈরি করে, হুম। আর এই Cl মাইনাস গিয়ে AlCl3 এর সাথে রিঅ্যাকশন করে AlCl4 মাইনাস তৈরি করে। তাহলে প্রথমে কি হুম। তৈরি করে, আর প্লাস তৈরি করে। সব সময় সব সময় আর প্লাস তৈরি করে, কি তৈরি করে, আর প্লাস। আর প্লাস। এই আর প্লাসটা পরবর্তীতে বেনজিনের সাথে বিক্রিয়া করে, বেনজিনের সাথে যুক্ত হয়। হুম। বেনজিনের সাথে যুক্ত হয়ে একটা হচ্ছে অন্তর্বর্তী অবস্থা তৈরি করে। কেমন অবস্থা, এইরকম। খেয়াল করো, আচ্ছা। আর প্লাস যেহেতু যুক্ত হচ্ছে, এইদিকে আর আর হুম। এইদিকে এইচ, এখানে প্লাস। হুম। অর্থাৎ এখানে আর গ্রুপটা যুক্ত হতে থাকে, হাইড্রোজেনটা চলে যাইতে থাকে, এই যে হুম। বই থেকে দেখবা এটা আরো ক্লিয়ার করে পিকচার দেয়া আছে। আচ্ছা। আর 3 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে এই যে যেটা তৈরি হলো, এইটা থেকে পরবর্তীতে এই হাইড্রোজেনটা পার্মানেন্টলি চলে যায়, এই প্লাস হিসেবে হুম। এই যে ভেতরে প্লাসটা নিয়ে চলে যায়। সো আলটিমেটলি এটা তৈরি হয়ে যায়। খুবই আচ্ছা। সিম্পল, তিনটা বিক্রিয়া, হুম। বুঝছো? আচ্ছা ভাই। আচ্ছা, আচ্ছা। যেহেতু এই প্রশ্নটা বলছো, এটার সাথে অ্যাডিশনাল একটা প্রশ্ন বলে দেই। সেটা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন বা নাইট্রেশন, এইটা খুবই ইম্পর্টেন্ট। হুম। হ্যাঁ, বেনজিনের হুম। নাইট্রেশন বিক্রিয়া একদম সেম বিক্রিয়া। নাইট্রেশন মানে হচ্ছে এইখানে আমরা বেনজিনের সাথে কার বিক্রিয়া দিছিলাম, এখানে বেনজিন, বেনজিনের সাথে আমরা এখানে দিছি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিছি না। আর হ্যাঁ। নাইট্রেশন হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, আর সালফ্রিক অ্যাসিড প্রয়োজন হয় এই বিক্রিয়ায়। তো উৎপন্ন হয় আচ্ছা। হচ্ছে নাইট্রোবেনজিন, এই যে এটা। হুম। তো এইটাও এই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন। ওকে। হুম। তো এটাও তিনটা ধাপে হয়। প্রথম ধাপে কি হয়, ওই তোমার হচ্ছে এই সালফ্রিক অ্যাসিডের সাথে HNO3 বিক্রিয়া করে, পরে তোমার হচ্ছে এখানে নাইট্রোমূলক তৈরি করে, এই যে NO2 প্লাস তৈরি করে, বুঝছো? হুম। 2 নাম্বার হুম। স্টেপে এই নাইট্রোমূলকটা বেনজিনের সাথে যুক্ত হয়। ওই যে ওইখানে কি তৈরি হয়, আর প্লাস তৈরি হয় না, হুম। আর এখানে তৈরি হয় NO2 প্লাস। তো এটার সাথে হুম। এই NO2 প্লাসটা যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয়, এরকম অবস্থা তৈরি হয়। সবার ক্ষেত্রে হুম। সেম জিনিস, NO2টা যুক্ত হইতেছে, এইচটা চলে যাইতেছে। আর 3 নাম্বার স্টেপে এইটা থেকে তোমার হচ্ছে পার্মানেন্টলি ওই হাইড্রোজেনটা চলে যায়, ঠিক আছে?
H প্লাসটা চলে জি যায়, ভাই। আলটিমেটলি তৈরি হয় এই নাইট্রোমূলকটা তৈরি হয়। সো এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, যেহেতু তুমি এটা বললা নাইট্রেশনটা আসার মতো, নাইট্রেশনটা আসতে পারে। সো এটা একটু দেখে নিবা বই থেকে। আচ্ছা ভাই। এই এই তো মোটামুটি ব্যাপার স্যাপার গুলো এগুলা। পঞ্চম এই কর্মমুখী রসায়ন থেকে তোমাকে আমি যেটা বললাম যে অ্যাসপিরিন থেকে একটু দেখে নিবা, সেটা হচ্ছে কয়েকটা জিনিস আবার বলে দিচ্ছি কর্মমুখী রসায়ন থেকে। সেটা হচ্ছে হুম প্রিজারভেটিভ, এই টপিকটা পড়বা। হুম তারপর হচ্ছে কলয়েডের বিষয়গুলো একটু পড়বা। তারপর হচ্ছে হুম ভিনেগারটা পড়বা, ভিনেগার প্রস্তুতি, ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল, এটা পড়বা। আর হচ্ছে হুম গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার। হুম এই মোটামুটি এই জিনিসগুলো একটু পড়ো। আর ফার্স্ট পেপার থেকে রিটেনের জন্য একটু বলি, প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার থেকে রিটেনের হুম জন্য ওই যে রাজঅম্লর যে ব্যাপারটা আছে এগুলো মোটামুটি একটু দেখবা। সেকেন্ড চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে বর্ণালী টপিকটা দেখবা, মানে হাইড্রোজেন বর্ণালী। হুম হাইড্রোজেন বর্ণালীটা দেখবা। গতবার বর্ণালী থেকে ভাই 3টা আসছে। আচ্ছা, তাহলে এবার ইয়ে থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে আসতে পারে। ওকে। কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, জি বর্ণালীটা ভাই। দেখবা, কোয়ান্টাম সংখ্যাটাও দেখবা। আর হচ্ছে তোমার দ্রাব্যতা থেকে রিটেনের প্রশ্ন আসবে কিনা নট শিওর, কারণ এত বড় ম্যাথ দিবে কিনা, না দেওয়ারই কথা। তারপরে এখান থেকে হুম সময়ায়ন প্রভাবটা আসতে পারে। দ্রাব্যতা থেকে কি প্রশ্ন ভাই? আসে যদি সময়ায়ন প্রভাব, মানে দ্রাব্যতার ক্ষেত্রে আচ্ছা। সময়ায়নের প্রভাবটা কেমন। দ্রাব্যতা কমে যায়, এক লাইনে যদি উত্তর লিখতে পারো 1 মাস পাবা যে সময়ায়ন প্রভাব হলে দ্রাব্যতা কমে যায়। হুম। আচ্ছা আচ্ছা, ভাই। আর হচ্ছে ব্যবহার গুলা পড়বা, যেমন হচ্ছে ওই যে এমআরআই, আইআর, হুম এগুলো একটু দেখবা। আর ওই তো যেগুলো একটু বললাম যে হুন্ডের নীতি, আপ-বাও নীতি, হুম এগুলো একটু দেখতে পারো রিটার্ন জন্য। মানে হচ্ছে আমি তোমার থিওরি যেগুলো পড়াইছিলাম না, ওই থিওরি গুলো একটু হুম এই থার্ড চ্যাপ্টার থেকে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎনিয়তকতা, হুম এগুলো একটু ভালো করে দেখবা। আর হচ্ছে ওই যে যে প্রশ্নটা বললাম, অ্যামোনিয়া, CH4, পানি, হুম এদের একই ধরনের সংকরণ থাকার পরও আকৃতি এবং বন্ধন কোণ ভিন্ন হয় কেন। হুম তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা দেখবা। হুম মোটামুটি এইগুলো একটু দেখবা। চতুর্থ চ্যাপ্টার থেকে দেখবা বাফার দ্রবণটা, বাফার দ্রবণের কৌশলটা দেখবা। আর হুম লাসাতিলের নীতি বাণিজ্যিক ক্ষেত্রে, অ্যামোনিয়া উৎপাদন, সালফ্রিক অ্যাসিড উৎপাদন, এগুলো একটু দেখবা। আর হুম ছোটখাটো কিছু প্রশ্ন দেখতে পারো, যেমন প্রশমন তাপ, এই যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির থাকে কেন। হুম ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 57.34 তৈরি করলো না, হুম টপিকটা দেখবা। এইটা প্রশমন তাপের মান স্থির থাকে কেন, প্রশ্নটা হচ্ছে এটা, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির থাকে কেন। হুম এই আর পঞ্চম চ্যাপ্টার থেকে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে, টয়লেট ক্লিনার এবং গ্লাস হুম ক্লিনারের ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়ার মধ্যে কোনটা হ্যাঁ। ব্যবহার করা হয়, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাস ক্লিনার কেন ব্যবহার করা হয় না। আচ্ছা ভাই। এই তো মোটামুটি এগুলো একটু দেখে নিবা। আচ্ছা।